রিয়াল মাদ্রিদ 50, আতলেতিকো মাদ্রিদ 49, বার্সেলোনা 48, লা লিগা জমে যেন ক্ষীর। কিন্তু সোমবারে এসে লা লিগা নিয়ে কথা বলার খুব কি বেশি সুযোগ আছে, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ক্ষন্ত গণনা শুরু হয়ে গেছে। আমরা চলুন কিছু প্রশ্নের জবাব খুঁজি আর সেগুলোর প্রভাব বের করার চেষ্টা করি। শনি রবির ফুটবল শেষে সোমবারে চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে যা আপনি দেখেছেন, আরও যা যা দেখবেন, তার সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, বড় দলের সঙ্গে কি পারে না রিয়াল মাদ্রিদ? এই প্রশ্নটা শুনলে অনেকের মনে খটকা লাগতে পারে। আতলেতিকো মাদ্রিদের সঙ্গে লা লিগার ওই ম্যাচ শেষে কথা বলার অনেক কিছু থাকতে পারে, কিন্তু নতুন করে কথা বলার একটা জায়গা তৈরি হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ এই সিজনে বড় দলগুলোর বিপক্ষে জিততে কি পারলো? আপনি এই রেকর্ডগুলো দেখুন। আতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, বার্সেলোনা, লিভারপুল, আবার বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, এই যে যতগুলো রিয়াল মাদ্রিদ এই সিজনে বিগ ম্যাচ, কোট আনকোট বিগ ম্যাচ খেলেছে বড় প্রতিপক্ষের বিপক্ষে, একটা ম্যাচও রিয়াল মাদ্রিদ এই সিজনে জিততে পারে নাই। কিন্তু এখন কি আর সেই সুযোগ থাকছে? কারণ এখন তো সবচেয়ে বড় লড়াই রিয়াল মাদ্রিদের সিজন বাঁচানোর লড়াই। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের অল ইম্পর্টেন্ট ম্যাচে এই দুই দল যখন মুখোমুখি হচ্ছে, তখন এই বড় ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততেই চাইবে। এই ছাড়া তাদের সামনে আর উপায় কোথায় আছে? ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। সেই ম্যাচের আগে কথা বলার বেশ কিছু জায়গা আছে। যে রিয়াল মাদ্রিদকে আপনি দেখেছেন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, সেখানে আপনি ফার্স্ট হাফে একরকম রিয়ালকে দেখেছেন, সেকেন্ড হাফে আপনি ভিন্ন রিয়াল মাদ্রিদকে দেখেছেন, এবং ওই ভিন্ন রিয়াল মাদ্রিদের অনেকটুকুর প্রভাব ছিল আসলে মূলত তাদের ফরওয়ার্ডদের ওপর ডিপেন্ড করে। ম্যানচেস্টার সিটিকে নিয়ে কথা বলা দরকার, তাই না? ম্যানচেস্টার সিটি, তাদের অবস্থা বেশি খারাপ নাকি রিয়াল মাদ্রিদের অবস্থা বেশি খারাপ? রিয়াল মাদ্রিদের অবস্থা খারাপ সেটা বলতে হচ্ছে কারণ তাদের ইনজুরি লিস্টের কারণে তাদের ডিফেন্সের যে ভঙ্গুর অবস্থা, সেটা তাদেরকে পিছিয়ে রাখছে খানিকটা। আর ম্যানচেস্টার সিটি তাদের এই যে সময়ের ভেতরে, স্মরণকালের ভেতরে সবচেয়ে বাজে সময় পার করছে, এবং তারা লেইটন ওরিয়েন্টের বিপক্ষে যে দল লিগ ওয়ানে খেলে, অর্থাৎ ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব, সেই জায়গায় এফএ কাপের ম্যাচে 2-1 গোলে কোনো মতে জিততে পেরেছে। যে ম্যাচটা তারা ভেবেছিল যে কোনো মতে তারা জিতে বের হয়ে যেতে পারবে, কিন্তু সেই ম্যাচে তাদেরকে বেশ কিছু নামকরা ফুটবলারদেরকে বদলি হিসেবে নামাতে হলো। পরে গিয়ে কেভিন ডি ব্রুইনা ওই ম্যাচটা বের করে আনলেন, কিন্তু ওই ম্যাচেও ম্যানচেস্টার সিটির পোড়া কপালের যে ধারা, সেটা থামে নাই। নিকো গঞ্জালেসকে নামিয়েছিলেন পেপ গুয়ার্দিওলা, যাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রির জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে ডেডলাইন ডেতে কেনা হয়েছে। তিনিও ইনজুর্ড হয়ে গেছেন। তাই প্রবাবল ম্যানচেস্টার সিটির 11টা সম্ভবত এইরকম কিছু হয়তো দাঁড়াচ্ছে। এই 11-এ বেশ কিছু উইক লিঙ্ক আছে। উইক লিঙ্ক নাম্বার 1, নুনিয়েজ, রাইট ব্যাক পজিশনে যিনি খেলছেন। এই জায়গায় আমি জানি না জন স্টোনসকে বাজিয়ে দেখার সুযোগ আছে কিনা, কিন্তু এই জায়গায় ম্যানচেস্টার সিটি ঢুকতে পারে। এই জায়গা দিয়ে কে আসলে ভেতরে ঢোকার কথা? ভিনিসিয়াস জুনিয়র। তাকে এতদিন ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে পাহারায় কে রাখতেন? একজনই ছিলেন, কাইল ওয়াকার। তিনি এখন নাই, তিনি এখন এসি মিলানে খেলেন। মিডফিল্ড আরও একটা উইক লিঙ্ক ম্যানচেস্টার সিটির জন্য। তাদের ডিফেন্সের অবস্থা আসলে ভালো না। এই যে রুবেন দিয়াজ, তিনি এই লেইটন ওরিয়েন্টের বিপক্ষে ফার্স্ট 45 মিনিটস খেলেছেন, এরপর তাকে বদলি করে তুলে ফেলা হয়েছে। আকানজি একটু ফিট হয়েছেন। এই জায়গায় স্টোনস খেলতে পারবেন কিনা, কোথায় খেলবেন, খেললে এইটা একটা দেখার বিষয়। ট্রেবল উইনিং যে টিমটা ছিল ম্যানচেস্টার সিটির, সেই টিমে জন স্টোনসের একটা ডিফারেন্ট রোল ছিল, এবং পেপ গার্দিওলা খুবই ইন্টারেস্টিংলি রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে ওই রোলটা নিয়ে কথা বলছেন। তিনি বলছেন যে জন স্টোনসের সেরাটা তিনি দেখেছেন কিছুদিন আগে ক্লাব ব্রুজের বিপক্ষে, অর্থাৎ শেষ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটি যাদেরকে হারিয়ে নকআউট পর্বের যাওয়ার পথটা পরিষ্কার করলো, বা তারা আসলে উঠলো। তো জন স্টোনসকে কি পেপ গার্দিওলা এরকম কোনো পজিশনে ভাবছেন, নাকি মিডফিল্ডে আমরা সিলভা আর কোভাচিচের ওই পার্টনারশিপটা দেখছি? যেহেতু নিকো গঞ্জালেস পুরোপুরি ফিট নাও হতে পারেন, তার রিবে আঘাত লেগেছে। প্রিমিয়ার লিগের ফুটবল বা ইংল্যান্ডের ফুটবল কতখানি শরীর নির্ভর, সেটা তিনি ম্যাচের প্রথম 22 মিনিটের ভেতরেই টের পেয়েছেন। বদলি হিসেবে তাকে চলে যেতে হয়েছে। আর ফরওয়ার্ড লাইনে আপনি ফিল ফোডেন, কেভিন ডি ব্রুইনা, এখানে কয়েক রকমের কম্বিনেশন আছে। সাভিনিওর লেফট সাইড থেকে শুরু করা মানে হচ্ছে এর্লিং হল্যান্ডের জন্য কিছু ক্রস সেখান থেকে ডেলিভার করা হতে পারে। তবে যে নামটা ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে ওমার মারমুশ। যদি ম্যানচেস্টার সিটি ডিরেক্ট প্লেতে রিয়াল মাদ্রিদকে কাবু করতে চায়, তাহলে ওমার মারমুশকে স্টার্টিং 11-এ হয়তো নামানোর কথা পেপ গার্দিওলা ভাববেন। এবং পেপ গার্দিওলা নিশ্চয়ই জানেন সেকেন্ড লেগ হচ্ছে সান্তিয়াগো বের্নাবিউতে, যা করার তাকে অনেকটুকুই এই লেগে করে রাখতে হবে। যদিও সেকেন্ড লেগের আগে সময় একদমই অল্প, এবং তখন বোধহয় 2-1 প্লেয়ার আরেকটু ফিট হতে পারেন সিটির জন্য। কিন্তু এই ম্যাচটা সিটির জন্য বেশি গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদের তুলনায়। তাই এই ম্যাচে অ্যাটাকিং
ফুটবল না খেলার পেপ গার্দিওলার সেই অর্থে কারণ খুঁজে পাওয়া সম্ভব নয়। ম্যান সিটির ডিফেন্সের অবস্থা যাতা নাজেহাল, এবং এই ম্যান সিটি লেটন ওরিয়েন্টের সঙ্গে যেভাবে জিতেছে, আপনি একটা যদি ম্যাচটা দেখে থাকেন আপনি জানেন যে 60 মিনিটসের পরে ম্যান সিটি অনেক বেশি শেইকে ছিল। ওই ম্যাচে লেটন ওরিয়েন্ট তারা ফিরতেও পারতো, 2-2 সমতায়ও ম্যাচটায় ফিরতে পারতো। সেই ম্যাচে তাদের ওই ডিফেন্স লাইন কাজ করে নাই। রিয়াল মাদ্রিদের সঙ্গে সেটা কাজ করবে কি? এই সিজন বলছে কাজ করবে না। ম্যান সিটি যদি আমূল পরিবর্তন আনতে পারে তাহলেই কেবল সম্ভাবনা আছে। এখন বলবেন যে ভাই রিয়াল মাদ্রিদের তো ইনজুরির সমস্যা আছে, রিয়াল মাদ্রিদের ভরসা কি? রিয়াল মাদ্রিদের ভরসা কি সেটা মার্কা সোমবারের যে হেডলাইন সেখানে আমাদেরকে বলে দিচ্ছে, একদম বলে কয়ে দিচ্ছে যে ওই যে চারজন, আপনি চারজনকে চেনেন, জুড বেলিংহাম, ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপে, রদ্রিগো, এই চারজনই কি রিয়াল মাদ্রিদের ভরসা? রিয়াল মাদ্রিদের পেছনে কি আসলে সেরকম ভরসা করার মতো কিছু আছে? রিয়াল মাদ্রিদের এই চারজনের ম্যানচেস্টার সিটির বিপক্ষের রেকর্ডটা যদি আপনি দেখেন, সেটা রিয়াল মাদ্রিদ সমর্থকদেরকে আশা জাগাতে পারে। এই সিজনে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আপনি এক ধরনের ফুটবল দেখেছেন, ম্যাচে কন্ট্রোল নাই। ওই চারজনের কেউ একজন যদি খেলাটা বের করে আনেন তো রিয়াল মাদ্রিদ ভালো খেলে। এই ছাড়া রিয়াল মাদ্রিদকে আপনি ম্যাচ বের করতে সেই অর্থে দেখেন নাই। এই যদি তাদের রেকর্ড হয় চারজনের, সেটা একদমই মন্দ তো নয়, কিছু কিছু দিক থেকে অনেক বেশি ভালো। তবে রিয়াল মাদ্রিদ কেন বড় দলের বিপক্ষে জিততে পারছে না, সেই প্রশ্নের জবাব যদি আপনি খুঁজতে চান তাহলে এই চারজনকেই আবার দায় দিতে হবে। কার্লো আনচেলত্তি নাকি এই যে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচ হলো, এই ম্যাচের মাঝামাঝি একটা সময় রিপোর্টেডলি মার্কাইটা রিপোর্ট করছে তিনি ভিনিসিয়াস জুনিয়রের উপরে রাগ ঝেড়েছেন। আগে বলি কেন রাগ ঝেড়েছেন, এরপর আমরা ব্যাখ্যা করবো কেন রিয়াল মাদ্রিদ বড় দলকে হারাতে পারছে না। হয় যা প্র্যাকটিস করেছি তাই করো, নইলে বদলি করাতে হবে। মানে একরকম একটা অশনি সংকেত দিয়ে রাখছেন ভিনিসিয়াস জুনিয়রকে যে তুমি যা করার তাই করো, যেটা আমরা প্র্যাকটিস গ্রাউন্ডে করেছি সেটা করো। তুমি বারবার গিয়ে এমবাপের জায়গা নিও না, বা এমবাপে তুমি ভিনিসিয়াসের জায়গায় চলে যেও না, রদ্রিগোর সঙ্গে ওভারল্যাপ করো না, জুড বেলিংহাম তুমি আরেকজনের জায়গায় খেলো না। এই ইনস্ট্রাকশনগুলো নাকি কার্লো আনচেলত্তি বারবার ওই মাদ্রিদ ডার্বিতে ডাগ আউট থেকে দিয়ে গেছেন, এটা মার্কা বলছে, মানে স্প্যানিশ দৈনিক মার্কা বলছে। তো সেই হিসাব থেকেই আপনি ওই প্রশ্নের জবাবটা খুঁজে পেতে পারেন। ধরেন যে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইন যদি এই রকম হয়, তাই না, মানে এই যে এইরকম হয়, তো এই যে এদের ভেতরে এমবাপে, রদ্রিগো, ভিনিসিয়াস আর এমবাপে সাধারণত ওই অর্থে প্রেস করতে চান না বা জানো না। তো তারা যখন প্রেস করেন না বড় দলগুলোর বিপক্ষে, এবং বড় দলগুলো যেহেতু নিচ থেকে খেলা বিল্ড আপ করে, তাই ওই বিল্ড আপও আটকানো যায় না খুব সহজে। ফার্স্ট প্রেসটা পার হয়ে এরপরে একবার মিডফিল্ডে যদি কোনো দল বিল্ড আপ পেজে চলেই যায়, তারপর তো আর একটা দুটো পাসের ব্যাপার অনেক সময়, তাই না, এখান থেকে গোল করা যায়। বার্সেলোনা তাদেরকে এইভাবে কাবু করেছে। আপনি যদি দেখেন AC মিলানের ম্যাচটা, সেটাও অনেকটা তাই। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের একক দক্ষতায় রিয়াল মাদ্রিদ জিতেছিল, কিন্তু ফার্স্ট হাফে গল্পটা ছিল আলাদা। রিয়াল মাদ্রিদ বারবার এই জায়গায় ভুগেছে। তাদের ওই চারজন ম্যাচ বের করে আনেন, কোনো সন্দেহ নাই, কিন্তু এই চারজন আবার রিয়াল মাদ্রিদকে ডিফেন্সিভলি ভুগিয়েও ফেলেন। এখন ভোগাচ্ছেন একটু অন্যভাবে, ওই প্রেসিং এর হিসাব থেকে। আর রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স, এটা পুরাটাই আসলে উইক লিঙ্ক। যদিও আসেনসিওর যে পারফরমেন্স উলিয়ান আলভারেজের সঙ্গে বা বিপক্ষে মাদ্রিদ জার্বিতে, সেটা রিয়াল মাদ্রিদ সমর্থকদের আশা দেখাবে। এই যে রাইট ব্যাকের পজিশনে ভাস্কেজ সেখানে খেলছেন না, এটা নিশ্চিত এটা মন্দের ভালো হতে পারে রিয়াল মাদ্রিদের জন্য। ফুল ব্যাকের যে কোয়ালিটিগুলো থাকে সেটা হয়তো ভাস্কেজের ভেতরে বেশি আছে, ভালভার্দের ভেতরে হয়তো সেই অর্থে কম আছে, কিন্তু আমার মনে হয় ভালভার্দে এই জায়গায় ভালো করবেন ভাস্কেজের তুলনায়। এটা একটা মন্দের ভালো রিয়াল মাদ্রিদের জন্য হতে পারে। মিডফিল্ডে দানি সেবায়োসকে নিয়ে আলাদা করে একটু কথা বলা দরকার। বেশ কিছু ম্যাচ ধরে দারুণ ধারাবাহিক তিনি, এবং তিনি মিডফিল্ডটা কন্ট্রোল করতে চান, এরকম একটা প্রবণতা তার ভেতরে আছে। বেশ কিছু টাচ তার পায়ে আমরা দেখতে পারি। কামাভিঙ্গা ইনজুরি থেকে ফিরে তিনি হয়তো এই ম্যাচে স্টার্ট করবেন, আর লুকা মদ্রিচ তো আছেনই। ব্রাহিম দিয়াজ পরে নেমে এই ম্যাচের গতি প্রকৃতি পাল্টে দিতে পারেন, সেটা মারমুশের মতো একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তো এই ম্যাচের রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচ কেমন হয়? সবশেষ ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের অ্যাপ্রোচ ছিল যে একদমই লো ব্লক ফুটবল তারা খেলেছিল, লো ব্লক ডিফেন্সিভ ফুটবল। রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই ওই একই কাজ করতে চাইবে না, স্পেশালি এই চার নাম করা ফরওয়ার্ডকে সামনে রেখে। আর কার্লো আনচেলত্তির ওই হুঙ্কার তো একটু মনে থাকারই কথা চারজনের। তো এই চারজন যদি প্রপারলি প্রেসটা করতে পারেন, মানে যেটা বলার চেষ্টা করছি, রিয়াল মাদ্রিদের ভরসা ওই চারজনই। ওই চারজনের গোল করা তো একটা ব্যাপার আছেই, আর এই ছাড়া তাদের ডিফেন্সিভ ওয়ার্কটা বা ট্যাকটিক্যাল কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারতে হবে যদি তারা ম্যান সিটিকে হারাতে চায়। অবস্থার বিচারে ম্যান সিটি এখনও রিয়াল মাদ্রিদের তুলনায় অনেক বাজে অবস্থায় আছে। খেলার ধরন দেখলে আপনি বুঝতে পারবেন ম্যানচেস্টার সিটি আমার কাছে ফেভারিট না, তবে এই ম্যাচটার ফার্স্ট লেগের কথা এখনই বলা যাচ্ছে না।
এবার চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ইতালিতে হচ্ছেটা কি। ইতালিতে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সেরিয়ার পয়েন্ট টেবিলটা দেখলে আপনি জানেন যে নাপোলি এই সপ্তাহে উদিনেসের সঙ্গে ড্র করেছে 1-1। তো ইন্টার মিলানের একটা ম্যাচ বাকি আছে। ইন্টার মিলান ফিওরেন্তিনার সঙ্গে খেলবে এই রাতে, আমরা যখন রেকর্ডটা করছি। আপনি যদি পরদিন দেখে থাকেন তাহলে আপনি এরই মধ্যে ফল জানেন। ইন্টার মিলানের ফিওরেন্তিনার সঙ্গে এটা দ্বিতীয় দেখা এই 4-5 দিনের ব্যবধানে। যে ম্যাচটা তাদের হাতে ছিল, সেই হাতে থাকা ম্যাচটায় তারা ফিওরেন্তিনার মাঠে গিয়ে 3-0 গোলে হেরে গেছে এবং ইন্টার মিলান চাপে পড়ে গেছে। এবং নাপোলি আরও একবার সেই সুযোগ কাজে লাগাতে পারে নাই। তারা উদিনেসের সঙ্গে ড্র করে লিডটা বাড়িয়ে নেওয়ার কাজ করতে পারে নাই। এটা নাপোলির জন্য একটা দুশ্চিন্তার কারণ। এই স্টেজে এসে সেরিয়াতে তারা কি খেই হারাচ্ছে কিনা, এই প্রশ্নটা এখন তোলা যায়। এই সপ্তাহে আতালান্তা, ইউভেন্টাস, এসি মিলান, ইতালির আরও 3টা দলের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে। চলুন আমরা চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করি। প্রথমে আতালান্তাতে আসি। আতালান্তার আদেমোলা লুকমান ইনজুর্ড ছিলেন এবং বেশ কয়েকটা সপ্তাহ ধরেই তিনি নাপোলির ওই ম্যাচের পর থেকে ইনজুরিতে পড়েছেন। দানিয়েলে মালদিনিকে নিয়ে এসেছিল আতালান্তা, সেও ইনজুর্ড হয়ে গেছেন। প্রশ্ন ছিল যে কে আতালান্তার হয়ে গোল করবেন। আতালান্তা 5-0 গোলে জিতেছে, হ্যাট্রিক করেছেন মাতেও রাতেগি এবং এখন সেরি আতে সবার আগে 20 গোলের মাইল ফলক তিনি ছুঁয়ে ফেলেছেন, টপ স্কোরার। এবং এই যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তা খেলতে যাচ্ছে, মাতেও রাতেগি বড় ভরসার নাম, কারণ লুকমান কবে ফিরবেন এটা জানপেইরো গাসপারিনি আমাদেরকে জানাতে পারছেন না। পরের ম্যাচ হচ্ছে র্যান্ডেল কোলো মুয়ানি। কোমোর সঙ্গে ইউভেন্টাসের ম্যাচ ছিল এবং সেই ম্যাচটায় শেষ পর্যন্ত র্যান্ডেল কোলো মুয়ানি নিজের করে নিয়েছেন। আরও একবার তিনি জোড়া গোল করেছেন এবং এখন তিনি যে 3 ম্যাচ খেলেছেন তার ভেতরে তার 5টা গোল সেরি আতে। এবং এই যে ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে, কার প্রতিপক্ষ সেটা নিয়ে আমরা কথা বলবো। র্যান্ডেল কোলো মুয়ানির উপরে ভরসা রাখা যায়, এরকম একটা পরিস্থিতি এরই মধ্যে দাঁড়িয়ে গেছে। এই ডিলটা খুব ভালো হয়েছে। পিএসজির দরকার ছিল না তাকে, ইউভেন্টাসের দরকার ছিল কোলো মুয়ানিকে, এবং খুব খাপে খাপ একেবারে পরের লাইনে আপনি জানেন কার কি। যাই হোক, পরেরটায় আসি। AS রোমা টানা 2টো আওয়ে ম্যাচ তারা জিতলো। এর আগে উদিনেসের সঙ্গে জিতেছিল এবং এবার তারা জিতলো ভেনেসিয়ার বিপক্ষে এবং সেখানে পাওলো দিবালা গোল করেছেন পেনাল্টি থেকে। যে পেনাল্টি থেকে তিনি গোল করেছেন তাতে বহুদিন বাদে AS রোমা টানা 2টা আওয়ে ম্যাচ জিততে পেরেছে। যে দলটা এই সিজনে এর আগ পর্যন্ত উদিনেসের আগে আওয়ে ম্যাচ জিততেই পারে নাই, সেই দলের জন্য এই রেকর্ডটা যথেষ্ট ভালো। এবং এবার আমরা চ্যাম্পিয়ন্স লিগে চলেন ফোকাস করি। ইউভেন্টাসের প্রতিপক্ষ হচ্ছে PSV আইনহোভেন, ক্লাব ব্রুজের বিপক্ষে খেলতে হবে আতালান্তাকে, ফেইনুর্দের বিপক্ষে খেলবে এসি মিলান। এসি মিলানের হিমেনেজ আবার গোল করেছেন, টানা 2টা সেরি আ ম্যাচে তিনি গোল করলেন, তার ডিলটাও বেশ ভালো হয়েছে। এই ম্যাচে ইউভেন্টাস ফেভারিট, আতালান্তা ফেভারিট, এসি মিলান ফেভারিট। এটার ব্যাখ্যা করার কি প্রয়োজন আছে? ডাচ প্রতিপক্ষ আর অন্যদিকে বেলজিয়ান প্রতিপক্ষ, মানে আপনি নাম শুনলেও বুঝতে পারবেন এর ভেতরে খুব গভীরে আমরা চলেন না যাই। আপনার অন্যান্য মতামত থাকলে আপনি নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা পয়েন্ট নাম্বার 3-তে চলে যাই। বায়ার্নের স্বস্তি, ডর্টমুন্ডের দুঃখ আর লেভারকুজেনের আক্ষেপ। বুন্দেসলিগার পয়েন্ট টেবিল শুরুতে আপনি দেখতে চাইবেন বায়ার্ন মিউনিখ সবার ওপরে, লিডটা বেড়েছে তাই না? কারণ ভোলসবার্গের সঙ্গে ড্র করেছে বায়ার লেভারকুজেন। বায়ার্ন মিউনিখ তারা জিতেছে ভের্ডার ব্রেমেনের সঙ্গে, তাই ওই জায়গায় পয়েন্টের গ্যাপটা বেড়ে দাঁড়িয়েছে একদম পাক্কা 8 পয়েন্টে। আর পরের সপ্তাহে এই 2 দলের ম্যাচ, এবং যখন লেভারকুজেন আর বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে, এই ম্যাচের আগে লেভারকুজেনের পয়েন্ট লুজ করা বায়ার্ন মিউনিখকে অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিয়ে দিল। এখন এই ম্যাচে লেভারকুজেনের জয় ছাড়া আর কোনো পথ নাই। লেভারকুজেন যদি জিততে না পারে, ড্র যদি হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে বায়ার্ন মিউনিখ আরও একটা বুন্দেসলিগা টাইটেল জেতার ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাবে। যদিও লেভারকুজেনের মাঝ সপ্তাহে কোনো ম্যাচ নাই, যেটা রয়েছে বায়ার্ন মিউনিখের, কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে খেলবে। তবে তার আগে জার্মানদেরকে নিয়ে কথা বলার আগে আমার মনে হয় আরও একটা ম্যাচ নিয়ে কথা বলা দরকার। ডর্টমুন্ড যারা হেরে গেছে স্টুটগার্টের সঙ্গে, এবং এই যে নিকো কোভাচ যার চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের হয়ে অভিষেক হতে যাচ্ছে, তার আগে তিনি তার বুন্দেসলিগার অভিষেক ম্যাচে হেরে বসেছেন। এবং ডর্টমুন্ড যেভাবে হেরেছে এটা কয়েকটা নাটকের জন্ম দিয়েছে। ডর্টমুন্ড এই সিজনের শুরুতে ভালদেমার অ্যান্টনকে কিনে এনেছিল স্টুটগার্ট থেকে, আরও একজনকেও তারা দলে নিয়েছিল, সেরহাও গিরাসি। এখন এই দুজন
এই স্টুটগার্টের বিপক্ষে যখন খেলতে নামলেন ডর্টমুন্ডের জার্সি গায়ে, এই দুজনের প্রভাবেই শেষ পর্যন্ত ডর্টমুন্ড ম্যাচটা হেরেছে। কিভাবে? ভলডেমার অ্যান্টন সেকেন্ড হাফের শুরুতে একটা আত্মঘাতী গোল করে বসেছেন, যাতে স্টুটগার্ট এগিয়ে গেছে, আর পরে গিয়ে দ্বিতীয় গোলটায় 2-1 গোল স্কোর লাইন আর কি, তো সেখান থেকে দ্বিতীয় গোলটায় সেরহাও গিরাসি বল লুজ করেছিলেন, সেখান থেকে গিয়ে চাবোর্ড তিনি গোল করেছেন, যাকে আবার অ্যান্টনের রিপ্লেসমেন্ট হিসেবে কিনে এনেছিল স্টুটগার্ট। তো এত কিছুর ভেতরে এই নিকো কোভাচের অভিষেকটা তাই একদম মিলিয়ে গেছে। 2008 সালের পর থেকে বরুসিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে, নতুন কোচ হিসেবে যারাই এসেছেন তারা নিজের পক্ষে বুন্দেসলিগার প্রথম ম্যাচটায় কেউ হারেন নাই। নিকো কোভাচ হেরে বসেছেন, এই জন্যই চ্যাম্পিয়ন্স লিগে তার জন্য মাস্ট উইন গেম হয়ে দাঁড়িয়েছে এই স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচটা। এই ম্যাচটাকে আপনি দুইভাবে দেখতে পারেন, দুইজন স্ট্রাইকারের লড়াই। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার গিরাসি, যিনি খেলেন বরুসিয়া ডর্টমুন্ডে, যার কথা এতক্ষণ বলছিলাম, এবং অন্য পাশে ভিক্টর ইয়োকেরেশ, স্পোর্টিং সিপির স্ট্রাইকার, যিনি এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে 5টা গোল করেছেন। এবং এই স্পোর্টিং সিপি শেষ পর্তুগিজ লিগের ম্যাচে পোর্তোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে। তারা পর্তুগিজ লিগে সবার ওপরে আছে, বেনফিকার চেয়ে 4 পয়েন্টে এগিয়েও তারা আছে। বেনফিকার ম্যাচ অবশ্য আরও একটা রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে তারা মোনাকোর বিপক্ষে খেলবে, যাই হোক ওটাকে একপাশে সরিয়ে রাখুন। কিন্তু এই ইয়োকেরেশের ফিট হওয়া নিয়ে একটু শঙ্কা আছে। শুক্রবারে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে ভিক্টর ইয়োকেরেশকে সেকেন্ড হাফে নামানো হয়েছে, মানে একটা হাফ তিনি আসলে খেলেছেন। তাই এই কারণে এই ম্যাচে ডর্টমুন্ডকে তবুও ফেভারিট ধরতে হচ্ছে। আর সেল্টিক বায়ার্ন মিউনিখ, সেল্টিক পার্কে গিয়ে খেলতে হবে বায়ার্ন মিউনিখকে, কাজটা খুব একটা সহজ নয়, তবে ফেভারিট বায়ার্ন মিউনিখ এটা বোধহয় বলার প্রয়োজন হয় না। বায়ার্ন মিউনিখ অনেকটুকু চাপ মুক্ত হয়ে লেভারকুজেনের ম্যাচের কথা ওইভাবে ভাবনায় না রেখেই তারা এই সেল্টিকের ম্যাচটা খেলতে পারছে। এটাই লেভারকুজেনের ড্রয়ে লাভ হয়েছে বায়ার্ন মিউনিখের, যে ড্রটা তারা ফলসবুর্গের সঙ্গে করেছে। পয়েন্ট নাম্বার 4, ফ্রেঞ্চ ডার্বির আগে। ফ্রেঞ্চ ডার্বিটা কোথায়? ফ্রেঞ্চ ডার্বি হচ্ছে ব্রেস এবং পিএসজির ম্যাচ। ফ্রেঞ্চ লিগা, যেহেতু তাদেরকে কৃষক লিগ ঠিক বলা হয়, তারা ঠিক করেছিল তারা ইউরোপিয়ান কম্পিটিশনে ভালো করবে। এখন ভালো করার জন্য তারা একটা পদ্ধতি আবিষ্কার করলো। পদ্ধতিটা হচ্ছে, যেহেতু ইউরোপের বাকি দলগুলো শনিবার রবিবারে লিগের ম্যাচ খেলে, এরপরে মঙ্গলবার বুধবারে গিয়ে তাদের চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়, তারা ঠিক করলো যারা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে ফ্রেঞ্চ লিগ তাদেরকে শুক্রবারে ম্যাচ ফেলবে, শুক্রবার তাদের খেলা হবে। তো এখন যখন ফ্রেঞ্চ ডার্বি আমরা চ্যাম্পিয়ন্স লিগে দেখতে যাচ্ছি, আল্লাহ জানে যে কার আসলে ওই অ্যাডভান্টেজটা কাজে লাগবে, একদিনের বেশি বিশ্রাম পাওয়াটা কার আসলে গিয়ে কাজে দেবে। তবে এই ম্যাচে পরিষ্কারভাবে ফেভারিট হচ্ছে পিএসজি। এই দুই দলের ম্যাচ এক সপ্তাহ আগেও আপনি দেখেছেন, যেখানে উসমান দেমবেলে হ্যাটট্রিক করেছিলেন, এবং যে ম্যাচে ব্রেস্টকে কোনো সুযোগ পিএসজি দেয় নাই। পিএসজি এই মুহূর্তে উঠছে, এবং পিএসজির জন্য আরও ভালো খবর, এই সপ্তাহে তারা মোনাকোকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে, যেখানে এই ভদ্রলোক গোল করেছেন। নামটা উচ্চারণ করে চলেন আরেকবার, কিচা ক্ভারাটসখেলিয়া। তো তিনি গোল করেছেন, এবং তার লিগ আতে একটা গোল আছে, একটা অ্যাসিস্ট আছে। চ্যাম্পিয়ন্স লিগে তার ডেবিউ হতে যাচ্ছে। নাপোলির হয়ে তিনি এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারেন না, যেহেতু নাপোলি চ্যাম্পিয়ন্স লিগে নাই। তো চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার আগে তার এইরকম গোল পিএসজির জন্য বেশ ভালো খবর। আরও ভালো খবর, উসমান দেমবেলে করেছেন ওই ম্যাচে 2 গোল, এবং দেমবেলে এখন সবশেষ 7 ম্যাচে 13 গোল করে ফেলেছেন। উসমান দেমবেলে, ক্ভারাটসখেলিয়া, ব্র্যাডলি বারকোলা, পিএসজির ফ্রন্ট লাইন এই মুহূর্তে অন ফায়ার। সম্ভবত বার্সেলোনার পরে সেকেন্ড বেস্টও ধরতে পারেন কেউ কেউ। এই ম্যাচে আমার ফেভারিট পিএসজি। আর বেনফিকা মোনাকো নিয়ে অত দূর গেলাম না, চ্যাম্পিয়ন্স লিগের একেবারে স্পেশাল প্রিভিউ করা হয়েছে। আমার কলিগ শরীফুল হক তিনি প্রিভিউ করছেন, সেটা আপনি দেখে নিতে পারেন, আপনি ওখানেই পেয়ে যাবেন। আমরা পয়েন্ট নাম্বার 5-এ যাই। এতক্ষণ ধরে অনেক হয়তো আমাকে গালমন্দ করছেন যে ভাই বার্সা নিয়ে কেন কথা বলেন না, এফএ কাপে এত ঘটনা ঘটলো কথা কেন বলেন না, ওই যে ভাই চ্যাম্পিয়ন্স লিগ আছে এই কারণে কথা বলার সুযোগ হয়। চলেন আপনাদের মনের খোরাকটা পূরণ করি। বার্সেলোনা ভয়ঙ্কর। বার্সেলোনার এখন গোল হয়েছে কটা জানেন? 113টা এই সিজনে। গত সিজনে তারা পুরো সিজন জুড়ে 23-24-এ তারা গোল করেছিল 109টা। এরই মধ্যে বার্সেলোনা সেটা ছাড়িয়ে গেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে বার্সেলোনার ফরওয়ার্ডরা কি পরিমাণ ফর্মে আছেন। এই যে গোল আর অ্যাসিস্টের দিক থেকে রাফিনিয়ার চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র মোহামেদ সালাহ। আর এই মুহূর্তে সব কম্পিটিশন মিলিয়ে 31 গোল রবার্ট লেভানডস্কির। তার চেয়ে বেশি গোল ইউরোপের টপ 5 লিগে একজনেরও নাই। সেভিয়ার সঙ্গে বার্সেলোনা যে জিতলো, তাদের ফরওয়ার্ডদের বড় প্রভাব আছে। কিন্তু ভাই, আমি তো কথা বলতে চাই পেদ্রিকে নিয়ে। পেদ্রির খেলা যারা দেখেছেন তারা জানেন পেদ্রি কয়েকটা ম্যাচে কি দুর্দান্ত ফুটবল খেলছেন। এবং
আমি যদি বলি বার্সেলোনার এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিস হচ্ছে পেদ্রি, তাহলে কি আপনার আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন? সেটা আপনি করতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পেদ্রি যদি থাকেন এই ফর্মে, তাহলে বার্সেলোনার ওই লিগ জেতার আশা, চ্যাম্পিয়ন্স লিগে ভালো করার স্বপ্ন, এই দুটোই পূরণ হতে পারে। পেদ্রির যে অ্যাসিস্ট হয়েছে সেই অ্যাসিস্টটাকে পাশে সরিয়ে রাখে লামিন ইয়ামালের শুরুর দিকে লামিন ইয়ামালের জন্য যে বলটা তিনি বাড়িয়েছিলেন, পরে গিয়ে গোলকিপার দুর্দান্ত একটা সেভ করলেন, ওইটার একবার রিপ্লে দেখেন তো, তাহলে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে পেদ্রি আসলে কোন মাপের মিডফিল্ডার। আর এটাও যদি বাদ দেন, অ্যাসিস্টের হিসাব বাদ দিয়ে, যখন একটা রেড কার্ড দেখলেন ফার্মিন লোপেজ, 10 জনের দলে পরিণত হলো বার্সেলোনা, ওই সময় খেলাটা ডিকটেট করেছে কে মিডফিল্ডে? এবং বার্সেলোনার 10 জনের দল, এটা বুঝতে কে দেন নাই? সেটা দেন নাই পেদ্রি। বার্সেলোনা পার্টি খানি শেষ। এফএ কাপে চলেন যাই। এফএ কাপে কি ঘটনা ঘটেছে? হ্যারি ম্যাগুয়ারের গোলে লেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের পরের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড উঠেছে, কিন্তু এক হাত অফসাইডে ছিলেন হ্যারি ম্যাগুয়ার। যেহেতু ভিএআর নাই, তাই ওই জায়গায় ওই গোল ধরার কোনো সুযোগও ছিল না, যেটা নিশ্চল রয় অনেক কথা বলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের আপডেট এইটুকুই, মানে এইটা যে ম্যাচ হচ্ছিল শুক্রবার রাতে, এটা মানে একমাত্র লেস্টার সিটি আর লেস্টার সিটির সমর্থকদের বাদ দিয়ে কথা হচ্ছে এটা যে অশেষ কৃতজ্ঞতা আল্লাহর কাছে যে এই ম্যাচ আর এক্সট্রা টাইমে যায় নাই। আপনিও ঘুমায় পড়েন নাই, আমাকেও ঘুমায় পড়তে হয় নাই। চেলসি বাদ পড়ে গেছে তারা ব্রাইটনের কাছে হেরে, এবং চেলসির অবস্থা সঙ্গীন। আমরা মাঝখানে যে ভালো চেলসিকে দেখেছিলাম, এখন বোঝা যাচ্ছে চেলসির দৌড় আসলে খুব বেশি দূরে নয়। আর লিভারপুল প্লাইমাউথের কাছে হেরে গেছে, একটা চ্যাম্পিয়নশিপের একদম তলার দলের কাছে লিভারপুল হেরেছে। যে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের 1 নম্বর দল, প্রিমিয়ার লিগের 1 নম্বর দল, তাদেরকে একদমই কেয়ার করে নাই ওই প্লাইমাউথ। এবং এইটাই হচ্ছে এফএ কাপের ম্যাজিক। অনেকগুলো ম্যাজিক আমরা দেখেছি। অ্যাস্টন ভিলা বাদ করে দিয়েছে টটেনহ্যামকে, যেটা হয়তো অবাক হওয়ার মতো তেমন কিছু নয়। তো যাই হোক, এফএ কাপে অনেক রকম ঘটনা ঘটেছে, এবং লিভারপুলের যে কোয়াড্রাপলের স্বপ্ন ছিল সেটার একটা এরই মধ্যে শেষ, এফএ কাপ থেকে বাদ পড়ে। এবং যে এফএ কাপ থেকে তাদের বাদ পড়ার কথা হয়তো ছিল না। মোটা দাগে সবকিছু একটু আঁচ করে বা টাচ করার চেষ্টা করেছি। আপনি নিশ্চয়ই তারপরও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই ওটা তো বাদ পড়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.